মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে এবার সরব হয়েছেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর সাবেক পরিচালক জন ব্রেনান। ট্রাম্পকে মানসিকভাবে অপ্রকৃতিস্থ আখ্যা দিয়ে ব্রেনান বলেছেন, যারা মার্কিন সংবিধানের 25তম সংশোধনী লিখেছিলেন তারা ট্রাম্পের মতো কোনো অস্থির নেতার কথাই চিন্তা করেছিলেন। এমন কাউকে মাথায় রেখেই প্রণয়ন করা ওটি। মার্কিন সংবাদ মাধ্যম MS নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা আমলের এই গোয়েন্দা প্রধান বলেন, ট্রাম্পের সাম্প্রতিক আচরণ এবং ইরান ইস্যুতে তার ভয়াবহ হুমকি তাকে কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের অযোগ্য করে তুলেছে। জন ব্রেনানের মতে, ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন তা কোনো সুস্থ মস্তিষ্কের প্রেসিডেন্টের কাজ হতে পারে না। তিনি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় এত মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তাকে কমান্ডার ইন চিফ রাখা উচিত হবে না। গত 7 এপ্রিল ইরান সরকারকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি যে সময়সীমা বেঁধে দিয়েছেন ইরান সরকার যদি তা না মানে তবে সেই রাতেই ইরানি সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ট্রাম্পের ওই বক্তব্যের সূত্র ধরে ব্রেনান আশঙ্কা প্রকাশ করেন, ট্রাম্পের হাতে যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের নিয়ন্ত্রণ থাকা এখন সারা বিশ্বের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তিনি যেভাবে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েছেন তা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই ব্যক্তি স্পষ্টতই অপ্রকৃতিস্থ। ব্রেনান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সমর্থনে একজন কার্যক্ষমতাহীন বা বিতর্কিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব। 1967 সালে মার্কিন সংবিধানে যুক্ত করা এই সংশোধনী অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়। এরই মাঝে মার্কিন কংগ্রেসের অন্তত 70 জন ডেমোক্রেট আইন প্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে এই সংশোধনী কার্যকরের দাবি জানিয়েছেন। তবে ট্রাম্পের অনুগত ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং বর্তমান মন্ত্রিসভার সমর্থন ছাড়া এটি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে জন ব্রেনানের এই কড়া মন্তব্যের পেছনে রাজনৈতিক প্রতিহিংসার ছায়াও দেখছেন কেউ কেউ। বর্তমানে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ ব্রেনান এবং FBI এর সাবেক প্রধান জেমস কোমির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চালাচ্ছে। গত জুলাই মাসে শুরু হওয়া এই তদন্তকে ট্রাম্পের ব্যক্তিগত আক্রোশ হিসেবে দেখছেন বিরোধীরা। তবে ব্রেনান স্পষ্ট করেছেন, ব্যক্তিগত আক্রমণের ভয়ে তিনি জাতীয় নিরাপত্তার প্রশ্নে চুপ থাকবেন না। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই আবারও ট্রাম্পের আক্রমণাত্মক রূপ এবং ঘরের ভেতরে খোদ গোয়েন্দা প্রধানের এমন হুঁশিয়ারি ওয়াশিংটনের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। হোয়াইট হাউসের মিত্ররা ব্রেনানের মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও সাধারণ নাগরিকদের মধ্যে ট্রাম্পের হঠকারী সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। টানা 6 সপ্তাহের বিরামহীন হামলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ তলানিতে এসে ঠেকেছে। এখন চলছে নতুন করে অস্ত্রশস্ত্র সংগ্রহের তীব্র প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর অস্ত্রবিরতি চললেও এই অঞ্চলের মার্কিন মিত্ররা, যারা কিনা মার্কিন অস্ত্রশস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা, এখন বিকল্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে অনুসন্ধান চালাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এখন দক্ষিণ কোরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মাঝ আকাশে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ইউক্রেনীয় ড্রোন এবং ঐতিহ্যবাহী মার্কিন গ্যাটলিং গানের দিকে নজর দিচ্ছে। পাশাপাশি তারা স্টার্টআপগুলোর কাছ থেকে নতুন সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ব্রিটেনের ক্যামব্রিজ এরোস্পেস। সম্প্রতি যুক্তরাজ্য জানিয়েছে এই প্রতিষ্ঠানটি উপসাগরীয় দেশগুলোকে ছোট ও কম দামি ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা মূলত ড্রোন ও অন্যান্য গোলাবারুদ ধ্বংস করার জন্য তৈরি। এই তোড়জোড় থেকে স্পষ্ট যে ইরানের পাল্টা হামলার ব্যাপকতা যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অবাক করে দিয়েছে। এটি আরও উন্মোচিত করেছে যে 4 বছর আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে অস্ত্রের চাহিদা ব্যাপক বাড়লেও সেই তুলনায় উৎপাদন সক্ষমতা বাড়েনি। এর ফলে মার্কিন প্রতিরক্ষা শিল্প বড় ধরনের সম্ভাব্য ক্রয়াদেশ হারানোর ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে সৌদি আরব প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রস্তুতকারক জাপানের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া তারা দক্ষিণ কোরিয়ার হানওয়া
ও LIG Next1 কোম্পানিকে তাদের MSAM সিস্টেমের ক্রয়াদেশ এগিয়ে আনার অনুরোধ জানিয়েছে। MSAM হলো মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ব্যবস্থা যা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান ভূপাতিত করতে পারে। রিয়াদ ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে, যার মূল লক্ষ্য হল অস্ত্র উৎপাদন ও অভিজ্ঞতা বিনিময়। কাতারও ইউক্রেনের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে। সম্প্রতি কাতারি কর্মকর্তারা ইউক্রেনের ইন্টারসেপ্টর ড্রোনের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন এবং দেশটির অন্যতম শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনীয় কোম্পানি ও সামরিক ইউনিটগুলো জানিয়েছে উপসাগরীয় কর্মকর্তারা তাদের কাছে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম চেয়েছেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন ব্যবস্থা যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না, সেটি সংকটের মূল কারণ। ট্রাম্প প্রশাসন আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে $23 বিলিয়ন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু এই সরঞ্জামগুলো সরবরাহ করতে কয়েক বছর লেগে যেতে পারে। বর্তমানে প্রায় 20টি দেশ প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে এর মজুদ প্রায় শেষ। তবে দ্রুত সরবরাহযোগ্য এবং কম প্রযুক্তির কিছু বিকল্প রয়েছে। সমরাস্ত্র উৎপাদক কোম্পানি রেথিয়ন বিজনেসের ভাইস প্রেসিডেন্ট জেনিফার গটিয়ার জানান, তাদের ফ্যালাঙ্কাস গ্যাটলিং গান নিয়ে অনেক দেশ আগ্রহ দেখিয়েছে। ট্রাকের উপর বসানো যায় এমন গুলিভিত্তিক অস্ত্রগুলো ইউক্রেনের ড্রোন মোকাবিলায় সস্তা ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ফলে উপসাগরীয় দেশগুলোর জন্য এখন বিকল্প খুঁজে নেওয়াই একমাত্র সমাধান। গত মাসে বাকিংহাম প্যালেসের কাছে এক ব্রিটিশ সেনা ব্যারাকে কয়েকটি উপসাগরীয় রাষ্ট্রের কর্মকর্তারা প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতি মন্ত্রী লুক পোলার্ড নির্বাহীদের কাছে জানতে চান, আগামী 30, 60 বা 90 দিনের মধ্যে আপনারা কি সরবরাহ করতে পারবেন। এই ডামাডোলে নতুন প্রতিরক্ষা স্টার্টআপগুলোও সক্রিয় হয়ে উঠেছে। জোহানেস পিনলের কোম্পানি মার্স সিগন্যাল জ্যামিং ও গুলিভিত্তিক প্রতিরক্ষা সফটওয়্যার বিক্রি করে। তার কোম্পানি ইরান যুদ্ধ শুরুর পরপরই এই অঞ্চলের এক কর্মকর্তার কাছ থেকে বার্তা পান। সেই কর্মকর্তা সরাসরি জানতে চেয়েছিলেন, আমাদের দ্রুত আরও সরঞ্জাম প্রয়োজন, আপনাদের সংগ্রহে এই মুহূর্তে কি কি আছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও প্রায় 6,000 অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে চুক্তিতে বাধ্য করার অংশ হিসেবে চাপ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি ভঙ্গুর যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হয়, তবে প্রশাসন অতিরিক্ত হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনা করছে। এমনকি এই হামলা অবরোধ চলাকালেও হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, এই অঞ্চলে মোতায়েন হতে চলা বাহিনীর মধ্যে বিমান বাহিনীর রণতরী USS জর্জ H.W. বুশ এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজে প্রায় 6,000 সৈন্য রয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা এই সামরিক তৎপরতার কথা জানিয়েছেন। এছাড়া অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ, বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এবং এর সঙ্গে থাকা 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের প্রায় 4,200 সৈন্য মাসের শেষের দিকে সেখানে পৌঁছাবে বলেও আশা করা হচ্ছে। আগামী 22 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হবে। পেন্টাগনের তথ্য মতে এই সৈন্যরা ইরানি তৎপরতা মোকাবিলায় আগে থেকেই নিয়োজিত 50,000 সেনার সঙ্গে যোগ দেবে। তেহরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি চাইছেন ইরান যেন পারস্য উপসাগরের খনিজ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। সাবেক অ্যাডমিরাল জেমস ফগো বলেন, অতিরিক্ত যুদ্ধজাহাজের উপস্থিতি ইরানের ওপর চাপ আরও বাড়াবে এবং সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ জ্যেষ্ঠ সামরিক নেতাদের হাতে আলোচনার বাইরেও বিকল্প পথ খোলা রাখবে। তিনি এই অতিরিক্ত শক্তিকে রিজার্ভ ক্যাপাসিটি হিসেবে উল্লেখ করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প বুদ্ধিমত্তার সঙ্গে সব বিকল্পই খোলা রাখছেন। যদি ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য কোনো চুক্তিতে না পৌঁছায়। নতুন এই বাহিনী পৌঁছালে ওই অঞ্চলে 3টি বিমান বাহিনী রণতরী মোতায়েন থাকবে। USS আব্রাহাম লিঙ্কন জানুয়ারি থেকে সেখানে আছেন এবং USS জেরাল্ড আর ফোর্ড ফেব্রুয়ারি থেকে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। কর্মকর্তাদের মতে USS জর্জ H.W. বুশ বর্তমানে হর্ন অব আফ্রিকার
কাছাকাছি রয়েছে এবং এটি একটি দীর্ঘ পথ ঘুরে মধ্যপ্রাচ্যে প্রবেশ করবে। অন্যদিকে বক্সার এমফিবিয়াস রেডি গ্রুপ হাওয়াই থেকে রওনা দিয়েছে। এক সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের অবরোধ কার্যকরে নিয়োজিত বাহিনী ইরানকে সহায়তা করছে এমন সন্দেহভাজন জাহাজগুলোর দিকে নজর রাখছে। নেভি সিল, মেরিন বা কোস্ট গার্ডের সশস্ত্র দল প্রয়োজনে বল প্রয়োগে জাহাজ দখলে নিতে সক্ষম। অবশ্য জাহাজে তল্লাশি চালানো একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান হতে পারে, কারণ এতে ইরানের বাহিনী ড্রোন বা দ্রুতগামী বোটের মাধ্যমে মার্কিন বাহিনীর উপর হামলা চালানোর সম্ভাবনা থাকে। ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি স্বীকার করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের নৌবাহিনী ইতিমধ্যে ধ্বংস হয়ে সাগরের তলানিতে পড়ে আছে এবং যদি কোনো ছোট নৌযান অবরোধের ধারে কাছে আসে তবে সেগুলোকে অবিলম্বে নির্মূল করা হবে। অ্যাডমিরাল ফগো মনে করেন, এই অবরোধ ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে, তবে এর ফলে তেলের দামও বাড়বে। এতে নীতি নির্ধারকদের জন্য কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। অবরোধ চলাকালেই সামরিক কর্মকর্তারা ইরানের স্থল অভিযানের পরিকল্পনাও করছেন। আলোচনার টেবিলে ইরানের পারমাণবিক উপাদান উদ্ধারে বিশেষ অভিযান চালানো থেকে শুরু করে উপকূলে মেরিন সেনা নামানো বা পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের মতো বিষয়গুলো রয়েছে। সাবেক মেরিন ও সিআইএ কর্মকর্তা মাইক মুলরয় বলেন, দীর্ঘমেয়াদী অবরোধ কার্যকর করা পেন্টাগনের জন্য বড় চ্যালেঞ্জ। এই বাদে স্থল অভিযানে মার্কিন সেনাদের ব্যাপক হতাহত হওয়ার ঝুঁকি নিয়েও শঙ্কা জানান তিনি। নিউজ ডেস্ক, দুতিয়াল। পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও অত্যাধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত 9 এপ্রিল MQ-4C ট্রাইটন মডেলের একটি ড্রোন বিধ্বস্ত হয় বলে মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, ওই দিন ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে ওড়ার পর পারস্য উপসাগরের ওপর নিখোঁজ হয়। এটি হুরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী ড্রোনটি 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত 9,000 ফুটে নেমে আসে এবং এক পর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইট ডাটায় দেখা যায়, ওড়ার সময় ড্রোনটি 7,400 সংকেত পাঠাচ্ছিল, যার অর্থ ড্রোনটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল বা চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় 70 মিনিট পর এটি 7,700 সংকেত পাঠায়, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সবশেষে 9,250 ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হবার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রামান এটিকে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ও নজরদারি মনুষ্যবিহীন বিমান হিসেবে দাবি করে। জেট ইঞ্জিন চালিত এই ড্রোন টানা 24 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে। ড্রোনটির পাল্লা 8,500 মাইল। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে থাকা সবচেয়ে বিরল বিমানগুলোর একটি। এর মাত্র 20টি এ পর্যন্ত তৈরি করা হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $24 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,800 কোটি টাকা, যা একটি F-35C স্টেলথ যুদ্ধ বিমানের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে এরই মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায় তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। ইরানের বন্দরগুলোতে সাম্প্রতিক নৌ অবরোধ আরোপ করার প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চায়। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ? মোহসিন রেজাই সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর করতে নজরদারিতে নিযুক্ত মার্কিন জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে। অবিলম্বে এই পুলিশি তৎপরতা বন্ধে আমেরিকাকে সতর্ক জানিয়েছেন তিনি। অন্যথায় খুব খারাপ পরিণতি হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ইন চিফ ছিলেন তিনি। 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। পরে অবসরে যান, কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে গত মাসে অবসর ভেঙে মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের বিশ্বস্ত ও সুদক্ষ সামরিক কমান্ডার মোহসিন রেজাই। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।
মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর বিশাল তেল ও গ্যাসের সম্পদ একই সঙ্গে তাদের জন্য যেমন আশীর্বাদ তেমনি অনেক সংকটেরও মুখোমুখি করেছে। কিন্তু কিভাবে বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের চেয়ে এই অঞ্চলে এত তেল ও গ্যাসের সঞ্চয় হলো? অস্ট্রেলিয়া ভিত্তিক বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে এই নিয়ে বিস্তারিত লিখেছেন পেট্রোলিয়াম ভূতত্ত্ববিদ স্কট এল মন্টগোমরি। স্কট বলেন, কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলে 30টিরও বেশি তেল সমৃদ্ধ এলাকা রয়েছে যেগুলোকে সুপার জায়ান্ট বলা হয়। এই এলাকার প্রত্যেকটিতে অন্তত 5 বিলিয়ন বা 500 কোটি ব্যারেল ক্রুড বা অপরিশোধিত তেল রয়েছে। এছাড়া এই অঞ্চলের তেলকূপগুলোতে প্রতিদিন যে পরিমাণ তেল উৎপাদিত হয় সেটি যুক্তরাষ্ট্র, উত্তর সাগর বা রাশিয়ার সেরা তেলকূপগুলোর উৎপাদনের তুলনায় 2 থেকে 5 গুণ বেশি। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরি হয়। স্কট বলছেন, আধুনিক ভূতাত্ত্বিক বিজ্ঞান শিলা বা পাথরের মধ্যে হাইড্রোকার্বনের মতো এমন কিছু বিশেষ উপাদান চিহ্নিত করেছে যা এই অঞ্চলে বিপুল মাত্রায় বিদ্যমান, আর এই অঞ্চলকে বিপুল মাত্রায় তেল সমৃদ্ধ করার ক্ষেত্রে এর অবদান অনেক। শেষ বরফ যুগের শেষে অর্থাৎ আজ থেকে প্রায় 14,000 থেকে 6,000 বছর আগে বন্যার ফলে যখন পারস্য উপসাগর গঠিত হয় তখনই হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পর্কে জানতে পারে মানুষ। এই অঞ্চলের অনেক এলাকায় নদী ও উপত্যকায় প্রাকৃতিকভাবে ক্রুড বা অপরিশোধিত তেল ও গ্যাসের নিঃসরণ স্বাভাবিক ঘটনা। হাজার হাজার বছর আগেই যীশু খ্রিস্টের জন্মের আগেই মানুষ নৌকাকে পানি নিরোধক করতে এবং গাঁথুনির কাজে বিটুমিন ব্যবহার করত, যেটি এক ধরনের ভারী পেট্রোলিয়াম। 1908 সালে পশ্চিম ইরানের একটি সুপরিচিত প্রাকৃতিক তেলের উৎস থেকে আধুনিক যুগের প্রথম তেলের সন্ধান পাওয়া যায়। 1950 এবং 1960-এর দশকে যখন তেল ও গ্যাসের অনুসন্ধান ব্যাপকভাবে বৃদ্ধি পায় তখন এটি স্পষ্ট হয়ে যায় যে বিশ্বের আর কোনো অঞ্চলেই এত বিশাল প্রাকৃতিক সম্পদের মজুদ নেই। পারস্য উপসাগরীয় অঞ্চল এমন একটি স্থানে অবস্থিত যেখানে 2টি বিশাল টেকটোনিক প্লেট মুখোমুখি সংঘর্ষ হয়। এই 2টি প্লেট হলো দক্ষিণ পূর্বে অ্যারাবিয়ান প্লেট এবং পূর্ব ও উত্তরে ইউরেশীয় প্লেট। এই সংঘর্ষ প্রায় 35 মিলিয়ন বা 3.5 কোটি বছর ধরে চলছে। এর ফলে তৈরি হয়েছে এক গতিশীল ভূপ্রকৃতি যেখানে ভূগর্ভের তীব্র তাপ এবং চাপে শিলার স্তরগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং রূপান্তরিত হয়েছে। উপসাগরের 2 তীরের ভূতাত্ত্বিক গঠন একেবারেই ভিন্ন। ইরানের দিকে 1800 কিলোমিটার জুড়ে জাগ্রোস পর্বতমালা, যেটি ওমান উপসাগর থেকে তুরস্ক সীমান্ত পর্যন্ত বিস্তৃত। আলপাইন হিমালয় পর্বত ব্যবস্থার অংশ হিসেবে গত 60 মিলিয়ন বা 6 কোটি বছরে ইউরেশিয়ার সঙ্গে আফ্রিকা, আরব ও ভারতের সংঘর্ষের ফলে এই ভাঁজ পড়া ও ফাটলযুক্ত জাগ্রোস পর্বতমালার সৃষ্টি হয়েছে। উপসাগরের আরব উপকূলের শিলাগুলোতে এই ধরনের পরিবর্তন বা ভাঙন দেখা যায়নি। এর পরিবর্তে প্লেটগুলোর সংঘর্ষে তৈরি হওয়া প্রবল চাপে ভূগর্ভের গভীরে থাকা শক্ত ও কঠিন শিলাস্তর বেঁকে গিয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল গম্বুজের আকৃতির কাঠামো যা কয়েক ডজন বা শত শত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পারস্য উপসাগরের নিচে রয়েছে একটি অববাহিকা যেটি জাগ্রোস পর্বতমালার উত্থানের ফলে ক্ষয়ে যাওয়া পলি দিয়ে ভরাট হয়েছে। এই অববাহিকার গভীর অংশে এমন উচ্চ তাপমাত্রা এবং চাপ ছিল যা তেল ও গ্যাস তৈরির জন্য প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে এই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবেশ বড় পরিসরে হাইড্রোকার্বন উৎপাদন এবং সংরক্ষণ করে রাখার জন্য খুবই উপযোগী। যখন কোনো শিলায় অন্তত 2% জৈব পদার্থ থাকে তখন সেটিকে তেল ও গ্যাস উৎপাদনের জন্য উচ্চমানের শিলার উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চল এই ধরনের শিলাস্তরে সমৃদ্ধ। ইরানের খুজেস্তান শিলাস্তরটি প্রায় 145 থেকে 66 মিলিয়ন বা 14.5 কোটি থেকে 6.6 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে তৈরি হয়। এই শিলাস্তরগুলোতে জৈব পদার্থের পরিমাণ 1% থেকে 13% পর্যন্ত, এমনকি কোথাও কোথাও এর চেয়েও বেশি। এই অঞ্চলের ভাঁজ পড়া ও ফাটলযুক্ত শিলাস্তর এবং গম্বুজ আকৃতির কাঠামো হাইড্রোকার্বন আটকে রাখা ও সংরক্ষণের জন্য খুবই উপযোগী। জাগ্রোস পর্বতমালার এই বাঁকগুলো চমৎকার গঠনের জন্য ভূতাত্ত্বিকদের কাছে বেশ পরিচিত, যা স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যায়। এখানে কয়েকশো বিলিয়ন ব্যারেল তেল এবং কয়েক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদ রয়েছে।
পারস্য উপসাগরের তেল ও গ্যাস ক্ষেত্রের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে লম্বাটে বা সসেজের মতো দেখতে অনেকগুলো কাঠামো রয়েছে, যা এখানকার বিশাল ও বাঁকানো ভূপ্রকৃতির প্রতিফলন। দক্ষিণ ইরান থেকে উত্তর পূর্ব ইরাক পর্যন্ত বিস্তৃত এই কাঠামোগুলোর মধ্যে বিভিন্ন আকারের শত শত খনি বা রিজার্ভার রয়েছে। আরব প্লেটের বিশাল গম্বুজাকৃতির কাঠামোতে তেল ও গ্যাসের বিশাল মজুদ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র। এটি বিশ্বের বৃহত্তম তেল ক্ষেত্র। এখান থেকে 70 বিলিয়ন ব্যারেলেরও বেশি ক্রুড বা অপরিশোধিত তেল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। একইভাবে সাউথ পার্স নর্থ ডোম গ্যাস ক্ষেত্র থেকে অন্তত 46 বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। এটা শক্তির দিক থেকে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের সমান। এ সকল কারণে সম্মিলিত প্রভাবে পৃথিবীর মাত্র 3% ভূভাগের নিচে বিশ্বের প্রায় অর্ধেক তেল এবং 40% গ্যাস মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে 1 শতাব্দীরও বেশি সময় ধরে উৎপাদন চলার পরেও এই অঞ্চলে আরও বিশাল তেলের ভাণ্ডার আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। সংস্থাটির 2012 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যারাবিয়ান পেনিনসুলা এবং জাগ্রোস পর্বতমালায় এর আগেই আবিষ্কার হওয়া তেল গ্যাসের বাইরেও আরও প্রায় 86 বিলিয়ন ব্যারেল তেল এবং 9.5 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস থাকতে পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নতুন তালিকা প্রকাশের পর 92 লাখেরও বেশি মানুষের নাম বাদ পড়েছে, যা রাজ্যের মোট 7,60,00,000 ভোটারের প্রায় 12% এবং এদের অধিকাংশই মুসলিম। দেশটির নির্বাচন কমিশন বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করেছে। তাদের দাবি, মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, বাদ পড়া 92 লাখের মধ্যে প্রায় 60 লাখ ভোটারকে অনুপস্থিত বা মৃত ঘোষণা করা হয়েছে। তবে আল জাজিরা, BBC সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে আসছে। বিরোধী দল ও বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে, এই প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম রয়েছে। গবেষকদের মতে, কিছু এলাকায় বাদ পড়া ভোটারদের 95% পর্যন্তই মুসলিম। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি অভিযোগ করেন, এই প্রক্রিয়া তার দলের ভোট কমানোর উদ্দেশ্যে করা হয়েছে। নরেন্দ্র মোদীর বিজেপি সরকার উদ্দেশ্যপূর্ণভাবে এই কাজ করছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 2,50,00,000 মুসলিম বাস করে, যা রাজ্যের মোট 10,60,00,000 জনসংখ্যার প্রায় 27%। উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গেই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা রয়েছে। বিজেপি এই রাজ্যে কখনো ক্ষমতায় আসতে পারেনি। টানা 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস TMC ক্ষমতায় আসে। তখন থেকেই তারা রাজ্য শাসন করছে। 71 বছর বয়সী মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মুসলিমরা এই SIR প্রক্রিয়ায় অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যেসব জেলায় মুসলিম সংখ্যা বেশি এবং যারা নির্বাচনে প্রভাব ফেলতে পারে সেখানেই নাম কাটার হার বেশি। যেমন মুর্শিদাবাদে 4,60,000, উত্তর 24 পরগনায় 3,30,000 এবং মালদহে 2,40,000 নাম বাদ দেওয়া হয়েছে। আল জাজিরা উত্তর 24 পরগনার গোবিন্দপুর, গোবরা ও বাল্কি গ্রামের ডজনখানেক মুসলিম পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, সব নথি ঠিক থাকা সত্ত্বেও অনেকের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আবার অনেকে বাসস্থানের প্রমাণ, বিয়ের পর পদবি পরিবর্তন, নামের বানানে ভুল বা অন্য রাজ্যে স্থানান্তরের প্রমাণ দেখাতে হিমশিম খাচ্ছেন। 2014 সাল থেকে ভারতের মুসলিমরা মূলত সেই দল বা জোটকেই ভোট দিচ্ছে যারা বিজেপিকে হারাতে সক্ষম। পশ্চিমবঙ্গে সেই শক্তি হল তৃণমূল কংগ্রেস। এ কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ফেব্রুয়ারিতে SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। মমতা এক নির্বাচনী সভায় বলেন, বিজেপিকে সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে বেছে বেছে SIR প্রক্রিয়া চালানো হয়েছে। বিজেপি গণতান্ত্রিকভাবে জেতার সাহস রাখে না, তাই জালিয়াতির মাধ্যমে ভোট দখল করার ষড়যন্ত্র করছে। অন্যদিকে বিজেপি দাবি করছে, পশ্চিমবঙ্গে লাখ লাখ মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, তাদের প্রায় বাংলাদেশি বা রোহিঙ্গা বলে সম্বোধন করে বিজেপি। এই তথাকথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।